কেমন লাগছে এটা বলার আগে আমার এসব দেখলেই জীবনানন্দ দাশের স্মৃতি মনে পড়ে। হ্যাঁ, তো কলকাতায় প্রথমবারের মতো একটা সাহিত্য সম্মেলন হয়েছিল, যেই সাহিত্য সম্মেলনে দুইটা কবিতা লেখা কবিও আমন্ত্রিত হয়েছিলেন। জীবনানন্দ দাশ একমাত্র কবি যার অধিকাংশ জনপ্রিয় লেখা ততদিনে ছাপা হয়ে গেছে, তিনি আমন্ত্রিত হন নাই। এখন তার কবিতা নিয়ে বানানো সিনেমায় যখনই এরকম উপস্থিতি দেখি, তখন আমার ওই কথাটা বারবার মনে হয় যে কবি এগুলো দেখে যান নাই। তো যাই হোক, আমাদের ভালো লাগছে এই কারণে যে আমার মনে হচ্ছে যে সিনেমা কেমন বানিয়েছি সেটা তো আমি জানি না, সেটা দর্শকরা বলছেন। ভালো ভালো কথাই দেখছি সবখানে, কিন্তু আমি শুধু ভাবছি যে জীবনানন্দ দাশের সৃষ্টিকর্মের জোর কতখানি। কারণ আমরা একটা টিম হিসাবে আমরা এমন কোনো, আমাদের পিছনে কোনো বড় কোনো ব্যাকআপ নাই, কিছুই নাই। কিন্তু এই ছবি আস্তে আস্তে আমাদের শো সংখ্যা বাড়ছে, তারপরে ঈদের এতদিন পরে এসে হাউসফুল শো পাচ্ছি আমরা। তো এটা তো নিশ্চয়ই ভালো লাগছে এখন আমাদের। কিন্তু এই প্রতি মুহূর্তে কবির কথাই মনে হচ্ছে যে উনি এসবের কিছুই দেখে যাননি। এটা খুব অভিনব একটা ঘটনা যে সুপ্রিম কোর্টের একটা অনেক বড় আইনজীবীদের বড় একটা সংখ্যায় আজকে উপস্থিত আছেন, ওনারা এই ছবি দেখতে এসেছেন। এবং আমি আস্তে আস্তে ভাবছিলাম যে মানে আমি তো আবার মাঝে মাঝে বিভিন্ন রসিকতা মনে ভাবছিলাম যে আইনজীবীদের জন্য আজকে নিশ্চয়ই খুব ভালো একটা শো হতে যাচ্ছে, কারণ বনলতা সেন তো অনুসন্ধানের গল্প। তো ওনারা নিশ্চয়ই ওনাদের ইনভেস্টিগেটিভ চোখে আজকে সিনেমাটা দেখতে পারবেন এবং ওনারা অনেক গভীরে ভাববেন, কারণ ওনাদের কাজই গভীরে ভাবা। ফলে আইনজীবীরা আজকে দেখবেন, এই জন্যে আমরা খুবই এক্সাইটেড যে শুধু আজকে যেমন আইনজীবীরা দেখছেন, গত শুক্রবারে সেন্ট গ্রেগরিয়ান ফাউন্ডেশন থেকে দেখেছে, এরকম বিভিন্ন পেশাজীবীরা এখন দল হয়ে সবাই একত্রিত হয়ে ছবিটা দেখছেন। এটা আমি খুব ভাবতাম যে বনলতা সেন কবিতা হিসেবে 91 বছর বয়স হলো, আর জীবনানন্দ দাশের 127তম জন্মদিন গেল এবছর। তো তাহলে এটা যেন একটা জাতীয় সেলিব্রেশন হয়। তো এটা খুবই সহজাতভাবে, সক্রিয়ভাবে আস্তে আস্তে জাতীয় সেলিব্রেশনের মতোই দেখা যাচ্ছে। এটা খুব অনুপ্রেরণাদায়ক, আমাদের খুব ভালো লাগছে এই বিষয়টা। আপনারা তো জানেন যে এখানে একটা সরকারি অনুদান আছে, সেটা 70 লাখ টাকার অনুদান। সেখান থেকে আমরা পেয়েছি 63 লক্ষ টাকা, এবং বাকিটা আসলে অনুদান কমিটির নিয়মই হচ্ছে ছবি রিলিজ হওয়ার পর দেওয়া হয়। বাকি অর্থটা রেড অক্টোবর বহন করছে। প্রযোজনা প্রতিষ্ঠান হিসাবে রেড অক্টোবর এটা দ্বিতীয় ছবি। এর আগেও, কারণ আমরা যে ধরনের ছবি বানাতে চাই, ওই ধরনের ছবি সফল হওয়ার পর মানুষ আসলে পিঠ চাপড়াতে আসে, কিন্তু ওই ঝুঁকিটাকেও আসলে নিতে চায় না যে এরকম একটা ছবি আমরা বানাতে পারি। ফলে এই দায়িত্বটা তো আমি তো আসলে ব্যবসার দায়িত্ব নিইনি, আমি দায়িত্ব নিয়েছি যে জেনারেশন টু জেনারেশন সুস্থ সংস্কৃতি চর্চার জন্যে একজন শিল্পী হিসাবে আমার একটা ক্ষুদ্র প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠান হিসাবে আমরা কতখানি দায়িত্ব পালন করতে পারি সেটার চেষ্টা করছি আমরা আসলে রেড অক্টোবর থেকে। দুঃসাহস না, প্রকৃতির আসলে নানা ধরনের আয়রনি থাকে। হ্যাঁ, আমি হয়তো ভেবেছিলাম আয়রনিক্যালি হলেও এই কবিতা এবং এই কবিতা নিয়ে বানানো সিনেমা উদযাপিত হবে, কারণ জীবনানন্দ দাশের বেঁচে থাকতে তো হয়নি। তো একটা সময় আসে যখন স্রষ্টা নেই, তারপরে তাকে নিয়ে সেলিব্রেশন হয়। তো সেটার খুব মাঝবিন্দুতে এসে আমরা দাঁড়িয়েছি। ফলে এটা আমার তো একটা আয়রনি মনে হয়, আমার প্রকৃতি বা সময়ের একটা স্যাটায়ারও মনে হয় যে যিনি স্রষ্টা ছিলেন উনি এটা দেখে যাননি, কিন্তু তাকে নিয়ে যে এত বছর আমি সেদিনও একটা ইন্টারভিউতে বললাম যে যে 200-500 টাকার জন্য পথে পথে ঘুরে বেরিয়েছেন। আপনারা যারা জীবনানন্দ দাশের জীবন সম্পর্কে জানেন, যে জীবনানন্দ দাশ ট্রামের কন্ডাক্টর হতে চেয়েছেন জীবিকা নির্বাহের জন্য, কারণ উনি চাকরি পাচ্ছিলেন না। তারপরে উনি ছাতার কাঠের যে বাট তৈরি হয় ওইখানে বেতের একটা বুনন থাকে, ওই মিস্ত্রি হতে চেয়েছেন। তারপর উনি বিমা কোম্পানির এজেন্ট হতে চেয়েছেন। একবার একটা ঘটনা আছে, এটা খুবই বেদনাদায়ক, যেগুলো আমি আমার চলচ্চিত্র ইচ্ছাকৃতভাবে রাখিনি, কারণ এটা কবিতা নিয়ে চলচ্চিত্র, এটা আসলে বায়োপিক না। তো একটা ঘটনা খুব বেদনাদায়ক যে উনি উত্তর কলকাতা থেকে ট্রামে চড়ে দক্ষিণ কলকাতায় একটা আবগারি প্রতিষ্ঠানে চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিলেন, কেরানির চাকরি। ওই চাকরিটা ওনার হয়নি, তখন উনি অনুরোধ করেছিলেন যে আমার ট্রামে যাওয়ার ভাড়াটা নেই। তো
তো আমি এখন উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতা যাব কিভাবে, আমাকে যদি ট্রামের ভাড়া দিতেন। তখন তারা হেসেছিলেন যে ট্রামের ভাড়া আমরা কেন দেবো, আপনাকে তো চাকরিই দিলাম না। পরে এই এতটা পথ, এটা দীর্ঘ পথ, এই পথ কবি হেঁটে হেঁটে বাড়ি ফিরেছিলেন। ফলে আমি বারবার ওই দিকেই ফিরে যাই যে যখনই কবিকে নিয়ে এত বড় উদযাপন, হ্যাঁ, এত এত প্রেস, এত মিডিয়ার সামনে আমরা কথা বলছি, মানে অথচ তার জীবনটা কি করুণ ছিল। ফলে আমি জানতাম যে আয়রনিক্যালি হলেও সেলিব্রেশনটা হবে আসলে। আমি আগেও বলেছি যে সবসময় যেসব ঐতিহাসিক স্থান উল্লেখ থাকে এটা যে সিনেমার দৃশ্যায়নের উপযোগী হয় তা না, কিন্তু ফর্চুনেটলি নাটোর সিনেমার দৃশ্যায়নের উপযোগী একটা জায়গা। ফলে ওখানে আমরা কিছু কাজ করেছি নাটোরে। বনলতা সেনের বাড়ি বলে কিন্তু প্রতিষ্ঠিত কোনো জায়গা নেই, ওরকম জায়গায় যায়নি, আর ওরকম কোনো ঘটনা আমরা আসলে জানি না, অন্তত এরকম কোনো অকাট্য প্রমাণ আসলে নাই যে ওইটার সাথে বনলতা সেনের কোনো স্মৃতি জড়িত, কারণ এই চরিত্রটাই তো আসলে প্রতিষ্ঠিত চরিত্র না। সিঙ্গেল স্ক্রিন ডিপেন্ড করে হচ্ছে সিঙ্গেল স্ক্রিন যারা চালান তাদের আগ্রহ, ওই অঞ্চলের মানুষের আগ্রহ, এবং সিঙ্গেল স্ক্রিনে যে নিরাপত্তাজনিত একটা ব্যাপার আছে। আপনারা জানেন যে ওখানে যেহেতু ডিসিপি চলে না, ফলে ওখানে পাইরেসি হওয়ার একটা ঝুঁকি থাকে। এই সব ঝুঁকি যেখানে থাকবে না, যেখানে দর্শকের আগ্রহ থাকবে, সেখানে নিশ্চয়ই আমরা মুক্তি দিতে চাই। বিকল্প প্রদর্শনীর ইচ্ছা আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, সেই বিষয়ে আমরা অলরেডি আলাপ আলোচনা শুরু, কারণ এটা তো সারা বাংলাদেশ ডিজার্ভ করে যে তারা দেখবে। আর আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা সম্ভবত আমাদের অস্ট্রেলিয়া দিয়ে শুরু হবে, তারপর ইউএসএ, কানাডা এবং অন্যান্য ইউরোপের অন্যান্য দেশে মুক্তি পাবে পর্যায়ক্রমে। এ পর্যন্ত মনে হচ্ছে যে মন্তব্য করার সময় আসেনি ব্যবসা করবে কি করবে না, এটা প্রথমত। দ্বিতীয়ত, ছবির শুরু থেকেই বোঝা যাচ্ছে এই ছবি ব্যবসা সফল না হওয়ার কোনো কারণ নাই। কারণ আপনারা দেখবেন যে দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে একটা ছবি। এখন যে জিনিস, ছবি তো দর্শকের জন্যই বানানো, সেটা যদি দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে, তাহলে ওই ছবি ব্যবসায়িকভাবে যদি ব্যর্থ হয়, তাহলে বুঝতে হবে ব্যর্থ করা হয়েছে। ফলে ওই মন্তব্য খুব আগাম মন্তব্য হয়ে যায়, যেটা আমি এখন করতে পারছি না। আর ওই ব্যর্থ করা হয়েছে এই শব্দটা আবার টুইক করে নিয়ে আপনারা শুধু এইটুকু দিয়ে দিন না, ওইটা একটা ভুল তথ্য দিবে। ফলে এখন আসলে মন্তব্য করা যাচ্ছে না এটা সফল হবে কি ব্যর্থ হবে। কিন্তু এটা শুরু থেকে আজ পর্যন্ত, আমরা থার্ড উইকে আছি সম্ভবত, এই পর্যন্ত আমরা যেরকম দেখছি সোশ্যাল মিডিয়া, হলের রিপোর্ট, সব কিছু মিলিয়ে দেখছি যে এটা খুবই ভালো যাচ্ছে। মানে এভাবে গেলেই সাধারণত ছবি ব্যবসায়িক সাফল্য পায়। ফলে আমরা আশা করতেই পারি যে এটা ব্যবসায়িকভাবে সফল হবে। এটা একদম সিনেমা বানানোর উদ্দেশ্যে আমি পরিকল্পনা শুরু করেছি 2013 সাল থেকে। তার আগে আমি বহু আগে থেকে বন্ধু মহলে আলাপ টালাপ করতাম, কিন্তু একদম কাগজ কলম নিয়ে বসাটা শুরু হয়েছে 2013 সাল থেকে। তিক্ত অভিজ্ঞতা কিন্তু খুব চটকদারি একটা জিনিস, এগুলো বললে এইসব ক্লিপ খুব ভাইরাল টাইরাল হয়। আমার সব অভিজ্ঞতাই সুন্দর অভিজ্ঞতা। হ্যাঁ, সিনেমা বানানোই তো একটা খুব দারুণ অভিজ্ঞতা, এবং ওখানে আপনি নানা রকম বাধা বিপত্তি পেরিয়ে আপনি ওইটাকে সাকসেসফুল করবেন, ওইটা তো একটা এক্সাইটমেন্ট থাকে, একটা এক্সাইটিং জার্নি। এখানে আর তিক্ত অভিজ্ঞতা বলে কি হবে, আপনাদের তো ক্লিপ ভাইরাল করতে পারলাম না, নাই কোনো তিক্ত অভিজ্ঞতা।